Good morning, everyone. আচ্ছা, তোমরা সবাই চ্যাট বক্সে তোমাদের নাম এবং আইডি লিখে দাও। আচ্ছা, তোমাদের তো আজকে লেসন 1, 2, 3, 4 এই চারটার উপর ডিসকাশন হওয়ার কথা ছিল এবং তোমাদের এগুলো দেখে আসার কথা ছিল। তো তোমরা কি দেখেছো এই চারটা লেসন? দেখে এসে তোমাদের প্রবলেমগুলো ডিসকাস করার কথা ছিল। বলো কার কি প্রবলেম? কারোর কোনো প্রবলেম নেই? লেসনগুলোতে কারোর কোনো টপিক বুঝতে কোনো অসুবিধা হয় নাই? কি ব্যাপার, তোমরা কি আছো নাকি? একটু রেসপন্স করো। স্যার, রাউন্ড অফ এরর ফর ফ্লোটিং নাম্বারটা বুঝিনি। স্যার নেক্সট স্লাইডে মেবি, নেক্সট পিডিএফ। এটা না স্যার, ইন্টিজার নাম্বারটা বুঝেছি স্যার, ফ্লোটিং নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য ওটা বুঝিনি। রাউন্ড অফ এরর কথা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা একটা রাউন্ড অফ নাম্বার ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কিভাবে কম্পিউটারে রিপ্রেজেন্ট করব। আমার যখন কম্পিউটারের মেমোরিতে আমরা এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করব, কিভাবে সেটা রিপ্রেজেন্ট করব বাইনারি নাম্বার হিসেবে, সেটা আগে আমার দেখতে হবে। একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কম্পিউটারে আমি চাইলে ইনফাইনাইট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ধরুন নিচের এই যে নাম্বারটা আছে, আমি যদি তোমাদেরকে এটা মার্ক করে দেখাই যে 0.15678 ইন্টু 10 কিউব, এই নাম্বারটাকে চাইলে আমি ইনফাইনাইট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি।
ফর এক্সাম্পল 1.5 টাইমস 10 টু দি পাওয়ার 2 এভাবেও যেমন রিপ্রেজেন্ট করা যায়, আবার 15.6 টাইমস 10 টু দি পাওয়ার 1 ওইভাবেও রিপ্রেজেন্ট করা যায়। তার মানে আমি ইনফাইনাইট নাম্বার অফ ওয়েতে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? কিন্তু ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক না। ইন্টিজার নাম্বারটা একটাই নাম্বার এবং সেখানে কোনো ডেসিমাল পয়েন্ট নেই। কিন্তু ফ্লোটিং পয়েন্টে যেহেতু একটা ডেসিমাল পয়েন্ট আছে এবং পয়েন্টের পরে আমার অনেকগুলো ডিজিট আছে, সেই কারণে এটা রিপ্রেজেন্টেশনটা ইনফাইনাইট ওয়েতে হতে পারে। কিন্তু কম্পিউটারে আমাকে একটা সার্টেন ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে, যাতে করে ডিভাইস টু ডিভাইস এটা যেন ভ্যারি না করে। ওকে, সেটার জন্য একটা কমন গ্রাউন্ড হচ্ছে, কমন রুল অফ গ্রাউন্ড, সেটা হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে তিনটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে যে আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা দেখাচ্ছি m টাইমস b টু দি পাওয়ার e, এইভাবেই আসলে প্রত্যেকটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে প্রত্যেকটা ডিভাইসে, ইলেকট্রনিক ডিভাইসে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, এটা একটা ইন্টারন্যাশনাল রুল। এখানে mটা কি? mটাকে বলা হয় ম্যান্টিসা, বিটা হচ্ছে তোমার বেস অফ দ্য নাম্বার সিস্টেম। বেস অফ দ্য নাম্বার সিস্টেম কি? যদি আমার ডেসিমাল হয়, ডেসিমাল সিস্টেম হয়, তাহলে সেখানে ডিজিট থাকবে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। ইন দ্যাট কেস বি ইকুয়াল টু হবে 10। আবার যদি বাইনারি নাম্বার সিস্টেম হয়, তাহলে সেখানে ডিজিট থাকবে 2টা, তখন কি হবে? বি ইকুয়াল টু 2। ওকে, Yes, sir. যদি বি ইকুয়াল টু 2, তারপর যদি আমার অক্টাল সিস্টেম হয়, তখন কি হবে? অক্টালে আমার 8টা ডিজিট থাকে 0 থেকে 7 পর্যন্ত, তখন বি ইকুয়াল টু 7 প্লাস বি ইকুয়াল টু 8। সিমিলারলি হেক্সাডেসিমালের ক্ষেত্রে বি ইকুয়াল টু 16। তো সেইভাবে আমার বি নাম্বারটা ভ্যারি করে। তারপরে আছে ই। ই হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট মানে কি? আমার এই বেজের পাওয়ার হিসেবে আমার যেটা আসবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই তিনটা ভ্যারিয়েবলকে যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন ধরো এই যে একটা নাম্বার 156.78, এই নাম্বারটাকে আমার এই m টাইমস b টু দি পাওয়ার e এই ফরম্যাটে লিখতে হবে। ঠিক আছে, যেহেতু এটা একটা ডেসিমাল সিস্টেম, তাহলে আমার কি করতে হবে? b এর ভ্যালু হবে 10। এখানে দেখো b ইকুয়াল টু আমি 10 বসাচ্ছি। ওকে, তারপরে হচ্ছে ম্যান্টিসা। ম্যান্টিসা হচ্ছে এই তোমার m ভ্যারিয়েবল যেটা আর কি, এখানে mটা বসবে, আর তারপর তার উপরে পাওয়ার বসবে e। এখন কথা হচ্ছে ম্যান্টিসা আর এক্সপোনেন্ট m আর e এটা কিন্তু ভ্যারিয়েবল হতে পারে। এখানে আমি 0.15678 আর এখানে 3 বসাচ্ছি, এটা না করে আমি 1.5678 টাইমস 10 টু দি পাওয়ার 2 সেটাও বসাতে পারতাম, তাই না? এখানেই একটা কন্ডিশন আছে যেটা আমাদের সবসময় ফুলফিল করতে হয়। সেই কন্ডিশনটা কি? এই যে 1 ডিভাইডেড বাই বি লেস দেন অর ইকুয়াল m লেস দেন অর ইকুয়াল 1। আমার ম্যান্টিসার ভ্যালুটা এমন হবে, m এর ভ্যালুটা এমন হবে যাতে সেটা 1 বাই b এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট হয়। ওকে, সেইভাবে আমার mটাকে ডিটারমাইন করতে হবে। কিভাবে ডিটারমাইন করব? ফর এক্সাম্পল এখানে আমার b এর ভ্যালু এই নাম্বারের ক্ষেত্রে 156.78, এখানে বি এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 1 বাই বি এর ভ্যালু কত আসবে? 0.1। তার মানে এম এর ভ্যালুটা এমন হবে যাতে সেটা 0.1 এর বা তার চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট হয়। ওকে, 0.1 বা তার চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট হয়। এখন 0.1 এর চেয়ে বড় হতে গেলে কি কি পসিবিলিটি সম্ভব এখানে? আমি যদি এখানে লিখি 1.5678, তাহলে কি সেটা পসিবল? কখনোই পসিবল না। কেন? কারণ 1.5678 কিন্তু 0.1 এর চেয়ে বড় হয়ে গেল। ওকে, তারপরে আমার কি করতে হবে? সরি, 1.56, হ্যাঁ 0.1 এর চেয়ে বড় হয়ে গেল। এখন যদি আমি এটাকে লিখি ধরো 0.15678, তখন সেই নাম্বারটা কিসের ওই রেঞ্জের মধ্যে থাকবে না? এই 0.1 থেকে বড় আর 1 এর চেয়ে ছোট, এই রেঞ্জের মধ্যে তো Yes, থাকবে। sir. হ্যাঁ, তখন আমার তার মানে এই রিপ্রেজেন্টেশনটা ঠিক আছে 0.1567। এবার আরেকটু কমাই, 0.015678, সেটা কিন্তু আবার এই রেঞ্জের বাইরে চলে যাবে, সেটা আবার পসিবল না। তার মানে আমার একটাই তোমার রিপ্রেজেন্টেশন পসিবল, সেটা হচ্ছে 0.15678। এখন এম এর ভ্যালু 0.15678 রেখে ই এর ভ্যালু কত বসালে আমার এই নাম্বারটা পসিবল হয়, তখন সেটা ই এর ভ্যালু বসাতে হবে। যেমন আমার 0.15678, এটা এম এর ভ্যালু এটা রেখে ই এর ভ্যালু কত হলে আমার এই নাম্বারটা পসিবল, তখন ই এর ভ্যালুটা সেভাবে আমার বসাতে হবে। ওকে, এই জন্য এখানে ই এর ভ্যালু আমি 3 বসাচ্ছি। তো এই কন্ডিশনটা আমার মনে রাখতে হবে। এই কন্ডিশনটা ফুলফিল করে
এমন ভাবেই আমার m এর ভ্যালুটা ডিফাইন করতে হবে। m এর ভ্যালু ডিফাইন করার পরে আমার e এর ভ্যালুটা ডিফাইন করতে হবে। ওকে, সিমিলারলি এটা যদি একটা বাইনারি সিস্টেম হতো, বাইনারি সিস্টেমের ক্ষেত্রে এখানে 10 এর জায়গায় হতো 2, ঠিক আছে? যদি 2 হতো আর এটা যেহেতু বাইনারি সিস্টেম তাহলে 1/b এর ভ্যালু কত হবে? 0.5। ওকে, তার মানে একটা বাইনারি সিস্টেমে ম্যান্টিসের ভ্যালু 0.5 থেকে 1 এর মধ্যে থাকবে। ওকে, তখন আমার সেইভাবে এই যে m এর ভ্যালু, ম্যান্টিসের ভ্যালু সেভাবেই আমার ডিফাইন করতে হবে। আগে দেখতে হবে সেটা কি 0.5 থেকে 1 এর মধ্যে আছে কিনা, তারপরে e এর ভ্যালুটা সেভাবে আমার ডিক্লেয়ার করতে হবে। ওকে, এখন কথা হচ্ছে রাউন্ড অফ এররটা কিভাবে আসে। রাউন্ড অফ এররটা এভাবে আসে, এটা হচ্ছে একটা নাম্বারকে কিভাবে কম্পিউটারে বাইনারি নাম্বার মানে বাইনারি রিপ্রেজেন্টেশন বা ডিজিটাল সিস্টেমে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে, সেটা বললাম। এখন এখানে রাউন্ড অফ এররটা কিভাবে আসবে, ফর এক্সাম্পল আমি যদি নাম্বারটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি 0.15678 টাইমস 10⁻³ এটাও যেমন ঠিক, আবার 1.5678 10⁻², এটাও কিন্তু ঠিক, তাই না? এখন প্রথম ক্ষেত্রে এখানে টোটাল কয়টা ডিজিট? 1 2 3 4 5, পয়েন্টের পরে আমার টোটাল 5টা ডিজিট। এখানে আরেকটা নাম্বার যেটা সেকেন্ড কেসে বললাম সেখানে আমার পয়েন্টের পরে 4টা ডিজিট। তো আমি যখন প্রথম রিপ্রেজেন্টেশনটা করব সেখানে কিন্তু আমার পয়েন্টের পরে যতগুলো ডিজিট আমার রাখা পসিবল সেটা কিন্তু পসিবিলিটি কমে যাচ্ছে। যেমন 1টা যদি আমার পয়েন্টের আগে থাকতো তাহলে পয়েন্টের পরে আমি আরো এক্সট্রা একটা ডিজিট কিন্তু রাখতে পারতাম, কারণ পয়েন্টের পরে আমার 5টা ডিজিট রাখা পসিবল। তার মানে 1.5678 তারপরে আরো একটা ডিজিট রাখতে পারতাম। কিন্তু আমার যেহেতু একটা লিমিটেশন আছে, আমাকে অবশ্যই ম্যান্টিসের ভ্যালু 0.1 থেকে 1 এর মধ্যে রাখতে হবে, সেই জন্য আমার 1টাকে কিন্তু আমি চাইলেই পয়েন্টের আগে আনতে পারছি না, তাই না? যদি পয়েন্টের আগে আনতে না পারি তার মানে কি একদম লাস্টে কিন্তু একটা ডিজিট আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। যদি স্যাক্রিফাইস করতে হয় তার মানে কি আমার প্রিসিশনটা কিন্তু কমে যাচ্ছে। ওকে, তো এটাই হচ্ছে একটা এরর ইনক্লুড হচ্ছে, কিন্তু এররটা কিন্তু এইভাবেই ইনক্লুড হচ্ছে, আমার প্রিসিশনটা কমার কারণে আমার এরর কিন্তু বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে রাউন্ড অফ এরর। ফ্লোটিং পয়েন্টে কিভাবে রাউন্ড অফ এররটা আসে, বুঝা গেল? জি স্যার, বুঝেছি। আর কি ডিজিটগুলি স্টোর করার ক্যাপাসিটি না থাকার জন্য এই এররটা হচ্ছে। হ্যাঁ, রিসিভ মানে ক্যাপাসিটি আছে কিন্তু আমার ওই কন্ডিশনটা ফিল আপ করার কারণে আমি সেটা ইউজ করতে পারছি না। আচ্ছা। মানে এখানে টোটাল আমার 6টা ডিজিট রাখা পসিবল, কিন্তু আমার এখানে যেহেতু এই কন্ডিশন ফিল আপ করতে হচ্ছে আমি চাইলেই 6টা ডিজিট রাখতে পারছি না। ওকে, জি স্যার, বুঝেছি। থ্যাংক ইউ স্যার। স্যার একটা প্রবলেম একটু সলভ করে দিবেন প্লিজ। স্যার এই যে ফ্লোটিং পয়েন্টের যে সেকেন্ড এক্সাম্পলটা, এটা এটা কত হবে তাহলে? এই যে 0.123 যেটা। আচ্ছা, এখানে বলা হয়েছে তোমার বি, এম এবং ই এর ভ্যালু ডিফাইন করতে হবে ইউজিং 10 বেস সিস্টেম। তার মানে কি এটা ডেসিমাল সিস্টেম। তো ডেসিমাল সিস্টেমে আমার বি এর ভ্যালুটা হবে কত? 10, রাইট? এখন ম্যান্টিসার ভ্যালুটা কত হবে? ম্যান্টিসার ভ্যালু তার মানে এম এর ভ্যালুটা যদি আমার এই কন্ডিশন ফুলফিল করতে হয় তাহলে এম এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হবে বলো দেখি? স্যার 0.1 থেকে 1 এর মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, 0.1 থেকে 1 এর মধ্যে হবে। তাহলে আমি প্রথমে এম এর ভ্যালু কত ধরতে পারি? ধরো 1.2345 টাইমস 10⁻1। এটা কি করা পসিবল? করা পসিবল না। কেন? কারণ 1.234 যেটা সেটা কিন্তু আমার 1 এর বাইরে চলে যাচ্ছে, তার মানে এই কন্ডিশনটা কিন্তু ফুলফিল হচ্ছে না। তাহলে এরপরে কি দেখা যায়? ধরো 0.123 যেভাবে আছে এরকমই রাখি। এরকম রাখলে কি এই কন্ডিশনটা ফুলফিল হয়? অবশ্যই হয়, কারণ সেটা 0.1 এর চেয়েও বড় আবার 1 এর চেয়েও ছোট। তার মানে আমার রিপ্রেজেন্টেশনটা কি হবে? এম এর ভ্যালু এটাই হবে যেটা আছে সেটাই, বি এর ভ্যালু হবে 10, আর ই এর ভ্যালু কত হবে তাহলে? স্যার 0। 0, রাইট, 0 হবে। থ্যাংক ইউ স্যার। তার মানে আমাকে আগে এম এর ভ্যালুটা আগে দেখতে হবে সেটা আমার কোন রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা, তারপরে আমার সেই এম এর ভ্যালুটা ডিফাইন করার পরে তারপরে ই এর ভ্যালুটা ডিফাইন করতে হবে।
Yeah. তারপরে স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল হুম, সো একটু আগে বললেন না যে এখানে রাউন্ড অফ এররটা হচ্ছে বিকজ লাস্টের ডিজিটটা স্যাক্রিফাইস করে দিতে হচ্ছে সো এই জিনিসটা স্যার বুঝিনি আরেকবার একটু বলতেন যদি যেমন ধরো এখানে যে নাম্বারটা রিপ্রেজেন্ট করলাম 0.15678 টাইমস 10 টু দি পাওয়ার 3, ওকে। সাপোজ আমার কাছে টোটাল 6টা বিট আছে, কম্পিউটারে আমার 6 বিট আছে, দ্যাট মিনস ইটস এ 6 বিট সিস্টেম। 6 বিট সিস্টেমে আমি টোটাল 6টা বিট সেভ করে রাখতে পারবো, তার মানে 6টা ডিজিট আমি সেট করে রাখতে পারবো, ঠিক আছে। এখন এখানে কয়টা ডিজিট আছে দেখো তো, 0.15678। এখানে পয়েন্টের পরে আমার 5টা ডিজিট আর পয়েন্টের আগে আছে একটা ডিজিট, 6টা, ঠিক আছে। এখন আমি যদি এই নাম্বারটাকে এইভাবে রাখতাম 1.5678, তার মানে কি, তারপরে আমার ওই 6 নাম্বার ডিজিটে ওই পজিশনে কিন্তু আমি চাইলে আরো একটা ডিজিট রাখতে পারতাম, তাই না? কিন্তু আমি সেটা হ্যাঁ। করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি চাইলে 1.5678 এইভাবে কিন্তু ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা সেভ করে রাখতে পারি না। কেন? কারণ আমার এই কন্ডিশন তখন ফুলফিল হয় না, ওকে। এই কন্ডিশন ফুলফিল হয় না দেখে আমার সেটা পসিবল না। সেই জন্য আমার লাস্টের একটা ডিজিটকে স্যাক্রিফাইস করে কি করতে হয়, ওয়ানটাকে পয়েন্টের পরে নিয়ে যেতে হয়, যাতে করে আমার এই কন্ডিশনটা ফুলফিল হয়, 1/b less than or equal m less than or equal 1, ওকে। যেহেতু আমার লাস্টের একটা ডিজিট আমি সেভ করে রাখতে পারতেছি না, তার মানে কি, পুরো নাম্বারে পয়েন্টের পরে আমি যত বেশি ডিজিট নেব ততই তো তার প্রিসিশন বাড়বে, কিন্তু এখানে যেহেতু আমার কিছু নাম্বার কিছু ডিজিট স্যাক্রিফাইস করতে হচ্ছে, তার মানে কি ওই নাম্বারের প্রিসিশনটা আমার কমে গেল, ঠিক না? তো জি পয়েন্ট স্যার বুঝতে পয়েন্টের পরে পারছি ধরো আমি 100টা ডিজিট রাখলাম, সেটার যে একুরেসি পয়েন্টের পরে যদি আমি 10টা ডিজিট রাখি তার একুরেসি কিন্তু অনেক কম হবে, তাই না? ওইভাবেই আসলে জি আমার স্যার রাউন্ড অফ এররটা আসে। ওকে স্যার বুঝতে পেরেছি স্যার হ্যালো, তোমার কথা বুঝতে পারছি না। between accuracy তুমি তুমি একটু ইয়েতে তোমার নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, তুমি চ্যাট বক্সে তোমার কোশ্চেনটা একটু লিখে দাও। আচ্ছা, অনেকে কোশ্চেন করেছো যে টেইলর সিরিজের কি লেকচার আছে কিনা। টেইলর সিরিজের তো লেকচার আছে, ওখানে তো এক্সাম্পলও দেওয়া আছে লেসন 3-তে, লেসন 3 তোমরা সেটা একটু পড়ো, যেটা হচ্ছে করবি আমাকে কোশ্চেন করেছে। তারপরে সায়রা তাসফিয়া কোশ্চেন করেছো টেইলর সিরিজের নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের ডেরাইভিং ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স কি লাগবে কিনা। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের ডেরাইভিং, আচ্ছা আমি যদি টেইলর সিরিজের স্লাইডটি একটু শেয়ার করি। স্যার লেসন 4 এর নিচে যে সাপ্লিমেন্টারি ভিডিওগুলো দেওয়া ওটার মধ্যে ছিল। না না, সাপ্লিমেন্টারি ভিডিওতে যদি নতুন কিছু থাকে সেটা কিন্তু তোমাদের সিলেবাসের বাহিরে, তোমাদের জাস্ট সেটা জানার জন্য, ওকে। তোমরা জাস্ট সেটা একটু দেখে নিতে পারো, তাহলে তোমরা একটু ফার্দার জানতে পারবে আর কি, কিন্তু সেটা তোমাদের সিলেবাসের মধ্যে না, ওকে। আমাদের ওকে স্যার, থ্যাংক ইউ। মেইন ভিডিওতে যে টপিকগুলো কভার করা হবে শুধুমাত্র সেই টপিকগুলোই আমাদের সিলেবাসের আন্ডারে। ওকে স্যার। তামিম হাসান কোশ্চেন করেছো যে ডিফারেন্স বিটুইন অ্যাকুরেসি এন্ড প্রেসিশন, ওকে। অ্যাকুরেসি আর প্রিসিশন এই দুইটা জিনিস নিউমেরিক্যাল মেথডে যেমন কাজে লাগে, তোমরা যখন ফিউচারে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এই বিষয়গুলো নিয়ে পড়তে যাবা তখন দেখবে সেখানেও এই কনসেপ্টগুলো খুবই ইম্পর্টেন্ট,
ওকে, এটা তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সও অনেক বেশি কাজে লাগে। তো একুরেসি আর প্রিসিশন দুইটা ডিফারেন্ট মেট্রিক। ওকে, একটা সিস্টেমের একুরেসি যেমন বেশি হতে পারে, সাথে সাথে তার প্রিসিশন আবার কমও হতে পারে, আবার উল্টাটাও পসিবল। একুরেসি কম হলে প্রিসিশনও বেশি হতে পারে, আবার দুইটাই পসিবল, একুরেসিও বেশি প্রিসিশনও বেশি, আবার একুরেসিও কম প্রিসিশনও কম, সব কেসই কিন্তু পসিবল। এটা যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ এখানে তোমার অনেকগুলো বুলেটের হোল আছে, ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে টু হিট দ্য বুলস আই, কিন্তু আমার ধরো আমার টার্গেটে তো খুব একটা ভালো না, যার কারণে আমার বুলেটে যে আমি ফায়ার করি, ফায়ার করার কারণে দেখা গেল বিভিন্ন জায়গায় আমার বুলেটগুলো ইন্টারসেপ্ট করে। এখন কথা হচ্ছে এই এক্সাম্পলটা দিয়ে আমরা এই একুরেসি আর প্রিসিশন দুটাকে খুব ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, একুরেসি বিষয়টা কি? একুরেসিটা হচ্ছে আমার যেখানে হিট করার কথা, যেমন আমারটা হিট করার কথা ছিল একদম বুল সাইডে, একদম সেন্টারে, ঠিক আছে, কিন্তু আমি সেখানে হিট না করে উল্টা পাল্টা এদিক সেদিক ছড়িয়ে দিলাম। ওকে, সেখানে আমার কি হবে, আমার যেখানে হিট করার কথা সেখানে হিট না করে আমি বরং ওই আমার টার্গেট পজিশন থেকে অনেক বেশি ডেভিয়েটেড হয়ে গেলাম। ওকে, টার্গেট পজিশন থেকে অনেক বেশি ডেভিয়েটেড হয়ে গেলাম, সেটাকে বলা হয় লেস একুরেট হিটিং। ঠিক আছে, আমার একুরেসি কমে গেল, আমি আমার টার্গেট পজিশনে না থেকে সেখান থেকে অনেক দূরে সরে গেলাম। এই কেসটা হচ্ছে এই যে ফিগার এ তে যেটা দেখানো হচ্ছে, আমার এখানে অনেকগুলো বুলেটের হোল আছে এবং আমার এই সবগুলো বুলেট হোলের যে মিন পজিশনটা কিন্তু টার্গেট পজিশন থেকে অনেক দূরে সরে গেছে। ওকে, কিন্তু ফিগার বি তে দেখো, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? না স্যার। এতক্ষণ যে বললাম দেখো নাই? আচ্ছা, আমি প্রথম থেকে আবার ধরি। আমার টার্গেট হচ্ছে, ধরো আমার এখানে একটা চার্ট আছে এবং এই চার্টের সেন্টারে হিট করা আমার টার্গেট। ওকে, তো আমার একুরেসি ধরো খুব একটা ভালো না, যার কারণে আমি যখন ফায়ার করি আমার বুলেটগুলো বিভিন্ন জায়গায় ইন্টারসেক্ট করে। ওকে, ফিগার এ তে দেখো, ফিগার এ, তো যেটা হবে আমার এই সবগুলো বুলেট পজিশনের যে মিন পজিশন, তার মানে অ্যাভারেজ পজিশন যেটা, সেটা কিন্তু আমার টার্গেট পজিশন থেকে অনেক দূরে সরে গেল। টার্গেট পজিশন কোনটা? টার্গেট পজিশন হচ্ছে একদম সেন্টারে যে পয়েন্টটা আছে, তার মানে বুলসআই, কিন্তু সেটা আমি ইন্টারসেক্ট করতে পারলাম না, আমার বুলেটগুলো অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল, দেখা গেল যে সবগুলো বুলেটের মিন পজিশন আমার টার্গেট পজিশন থেকে অনেক দূরে সরে গেল। ওকে, তার মানে কি আমার একুরেসি অনেক খারাপ, একুরেসি আমার অনেক দূরে সরে গেল। কিন্তু ফিগার বি তে দেখো, এখানেও কিন্তু আমার বুলেটগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সবগুলো বুলেটের যে মেইন পজিশন বা অ্যাভারেজ পজিশন সেটা আমার একদম সেন্টারেই আছে। ওকে, তার মানে আমার ফায়ার করার কারণে আমার বুলেটগুলো এদিক সেদিক ছড়িয়ে যায় ঠিকই, কিন্তু একদম সেন্টার পজিশনের কাছেই কিন্তু সবগুলো লোকেটেড। তার মানে সবগুলো বুলেটের মিন পজিশন কিন্তু একদম সেন্টার পজিশন, যার কারণে এখানে কিন্তু আমার একুরেসি বেশি। ওকে, আমার দেখতে হবে যে বুলেটগুলোর মিন পজিশন কোথায়, মিন পজিশন দিয়ে আসলে আমি ডিফাইন করি যে আমার একুরেসি কেমন, যার কারণে এখানে আমার একুরেসি বেশি আর লেফট হ্যান্ড সাইডে ফিগার এতে আমার একুরেসি কম। ঠিক আছে, এবং দুই ক্ষেত্রেই কিন্তু প্রেসিশন অনেক কম। প্রেসিশন অনেক কম কেন? কারণ আমার বুলেটগুলো কোনো একটা সার্টেন পজিশনের সারাউন্ডিং এ কিন্তু থাকে না, মানে পুরো বোর্ডে ছড়িয়ে ছিটিয়ে যায়। ঠিক আছে, যখন আমার বুলেটের হোলগুলো একটা নির্দিষ্ট সার্টেন পজিশনের রেসপেক্টে অ্যাকামুলেটেড থাকবে, যেমন ধরো ফিগার সি তে আমার একুরেসি কম ঠিকই, কারণ এই সবগুলো বুলেট হোলের মেইন পজিশন কিন্তু সেন্টার পজিশন থেকে অনেক দূরে সরে গেছে, তার মানে কি একুরেসি অনেক কম। কিন্তু একুরেসি কম হলেও সবগুলো বুলেট কিন্তু একদম একই জায়গায় লোকেটেড, যার কারণে এইটার প্রেসিশন কিন্তু উপরে ফিগার এ এর চেয়ে কিন্তু অনেক বেশি। ওকে, কেন বেশি? যেটা বললাম যে আমার সবগুলো বুলেট পজিশন মোটামুটি একই জায়গায় হিট করছে। ওকে, তার মানে এখানে আমার ফিগার সি তে প্রেসিশন বেশি বাট একুরেসি কম। ওকে, একুরেসি কম কেন? কারণ সেটা সবগুলো বুলেটের মেইন পজিশন সেন্টার পজিশন থেকে অনেক দূরে সরে গেছে।
আর প্রেসিশন কেন বেশি? কারণ সবগুলো বুলেট আমার মোটামুটি একই জায়গায় হিট করে। ওকে, এবার আসো ফিগার ডি তে। ফিগার ডি তে সবগুলো বুলেটের মিন পজিশন সেন্টার এবং সবগুলো বুলেট মোটামুটি একই জায়গায় লোকেটেড, যার কারণে এটার প্রেসিশনও বেশি, একুরেসিও বেশি। ওকে, তার মানে ফিগার এ হচ্ছে ইনএকুরেট অ্যান্ড ইমপ্রেসাইজ, তার মানে এটার একুরেসিও কম, প্রেসিশনও কম। ফিগার বি হচ্ছে একুরেট বাট ইমপ্রেসাইজ, তার মানে একুরেসি ঠিক আছে বাট ইমপ্রেসাইজ, বুলেট হোলগুলো চারদিকে ছড়িয়ে আছে। ফিগার সি হচ্ছে ইনএকুরেট বাট প্রেসাইজ। ইনএকুরেট কেন? কারণ সেন্টার পজিশন থেকে সবগুলো বুলেটের মিন পজিশন সেন্টার পজিশন থেকে অনেক দূরে। আর প্রেসাইজ কেন? কারণ সবগুলো বুলেট একই জায়গায় লোকেটেড। আর ফিগার ডি হচ্ছে একুরেট অ্যান্ড প্রেসাইজ। ওকে, কারণ সবগুলো বুলেটের মিন পজিশনও সেন্টারের কাছে, আবার মোটামুটি সবগুলো বুলেট আমার একই জায়গায় হিট করে। ওকে, এটাই হচ্ছে ডিফারেন্স যে একটা সিস্টেম একুরেট না প্রেসাইজ। তো কোনো সিস্টেমে দেখা যাবে তুমি যখন একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করো, এখানে অনেকেই আছে যে মেশিন লার্নিং নিয়ে কাজ করো, কোনো একটা সিস্টেমের একুরেসি বেশি হলেও প্রেসিশন অনেক কম হয়, আবার প্রেসিশন কম হলে দেখা যায় আবার অনেক ক্ষেত্রে একুরেসিও বেশি হয়। ঠিক আছে, তো এই দুইটা প্যারামিটার আমার একটা মডেলকে ডিফাইন করার জন্য খুব বেশি হেল্পফুল। ওকে, so I hope you understand now. এ কিছু বলছো? আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে, যদি মাইকে প্রবলেম হয় তাহলে এখানে তোমার চ্যাট বক্সে টাইপ করতে পারো। আর এই সবগুলো লেকচারের কিছু বাংলা লেকচারও আমার রেডি করা আছে, ওই বাংলা লেকচারগুলো আমি আজকের মধ্যেই দেখি আপলোড করে দিব, তোমরা সেগুলো দেখলে হয়তো তোমাদের আরো একটু বুঝতে সুবিধা হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন, কোনো এক্সাম্পল নিয়ে কারো কোনো কোশ্চেন ছিল? এক্সাম্পল গুলো কিন্তু সলভ করতে হবে। স্যার এক্সাম্পল ওয়ানটা কি একটু দেখানো যাবে? মানে আমি সেকেন্ড অর্ডারের যে মানে ইকুয়েশনের ভ্যালু বসিয়ে তারপর ভ্যালুটা বের করতে হয়, স্যার আমার ওই মানে এক্সপেক্টেড যে ভ্যালুটা 0.45 ওটা আসছিল না। এটা কোন লেসনের? স্যার লেকচার 3 টেইলর সিরিজ। সিরিজ। ওকে, তুমি কি এই এক্সাম্পলের কথা বলছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে তোমার কোশ্চেনটা হলো যে আমার 0 থেকে 4th অর্ডার টেইলর সিরিজ ইউজ করতে হবে এবং এই ফাংশনের ভ্যালুটা বের করতে হবে এট দ্য পজিশন 1। ওকে, এবং আমার xi ইকুয়াল টু 0 এই পজিশনে ফাংশনের ভ্যালুটা আমি জানি। কিভাবে জানি? কারণ এই ফাংশনের ভিতর আমি xi ইকুয়াল টু 0 বসালেই তো f of xi জেনে যাবে। ওকে, তো xi ইকুয়াল টু 0 পয়েন্টে আমি ফাংশনের ভ্যালু জানি, আমাকে বের করতে হবে xi প্লাস 1 ইকুয়াল টু 1 এই পজিশনে ফাংশনের ভ্যালু কত। তো আমি যদি 0 অর্ডার ইউজ করি, 0 অর্ডারের জন্য ফর্মুলা হচ্ছে এটা, তার মানে কি f of xi এর ভ্যালুটাই আসলে f of xi প্লাস 1 এর ভ্যালু। তো এটা কি 1.2 আসছে? জি স্যার। আচ্ছা, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এটা, তার মানে আমার টেইলর সিরিজের প্রথম দুইটা টার্ম আমি কনসিডার করব। তো প্রথম দুইটা টার্মে প্রথমে আমার বের করতে হবে f of xi, সেটা তো অলরেডি বের করে ফেলেছি আমরা, তার মানে f of 0, তারপরে f প্রাইম অফ xi। এটা কিভাবে বের করব? সেটা বের করার জন্য আগে এই ফাংশনটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা তো জানি যে একটা ফাংশনকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, যেমন এখানে -0.1 x⁴ আছে, এই টার্মটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? -0.1 টাইমস 4 x⁴, তারপরে -0.15 x⁵। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? 0.15 টাইমস 3
টাইমস এক্স টু দি পাওয়ার 2। এভাবে করে পুরো ফাংশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি জানবো এফ প্রাইম অফ এক্স, তারপর ওই ডিফারেন্সিয়েটেড ফাংশনে এক্স এর ভ্যালু আমি 0 বসাবো, তাই না? এই যে এফ প্রাইম অফ এক্স আই, আর এক্স আই এর ভ্যালু হচ্ছে 0, তো সেভাবে বসালে আমি এফ প্রাইম অফ এক্স আই পেয়ে যাব, তারপরে এক্স আই প্লাস 1 মাইনাস এক্স আই, সেটা তো আমরা জানি 1 minus 0 হ্যাঁ। তো এখানে কি 0.95 আসছে? জি স্যার জি স্যার তাহলে প্রবলেমটা কোথায় হয়েছে? স্যার সেকেন্ড টার্মে এখানে 0.45 টা আসেনি সেকেন্ডটাতে তার মানে এফ ডাবল প্রাইম অফ এক্স আই, তুমি এই টার্মটা একটু চেক করে দেখো যে এখানে কত আসে। তোমার কত আসে এখানে? 0.45 না আসলে? স্যার আমার নেগেটিভ অ্যানসার চলে আসছে, মানে 1.2 মাইনাস 0.25 আর সেকেন্ড টার্ম থেকে -1 আসছে, আচ্ছা আমি যদি মানে দুইবার সেকেন্ড ডেরিভেটিভ। আচ্ছা আচ্ছা আমি যদি দুইবার ডিফারেন্সিয়েট করি ফাংশনটাকে তাহলে আমার আসার কথা 3.4, প্রথম টার্মটা আসবে 0.1 টাইমস 4 টাইমস 3 টাইমস x টু দি পাওয়ার 2, পরের টার্মটা আসবে 0.15 টাইমস 3 টাইমস 2 x টু দি পাওয়ার 1, তার লাস্ট থার্ড টার্মটা আসবে 0.5 টাইমস 2 টাইমস মরাগ হবে। তাহলে এখানে কি নেগেটিভ আসে? যদি আমি 0 বসাই সেকেন্ড টার্মটা বাদ চলে যাবে, ফার্স্ট টার্মটা বাদ চলে যাবে। আচ্ছা হ্যাঁ, এটা তোমার নেগেটিভ আসবে, রাইট। তোমার কত আসে? 1.2 minus 0.25 minus 1 minus 0.05 1.2 কেন আসছে? 1.2 টার্মটা তো বাদ চলে যাবে না? So 1.2 তে স্যার জিরো অর্ডারে যেটা ছিল, মানে f of xi। না না, আমি বলছি f ডাবল প্রাইম অফ xi, আমি ডাবল ডিফারেন্সিয়েট করার পরে যে রেজাল্টটা আসে সেটা কত আসে? আচ্ছা হ্যাঁ স্যার ওটা -1 আসছে। রাইট, ওটা -1 আসছে। তার মানে প্রথম দুইটা যে টার্ম আছে f of xi প্লাস f প্রাইম অফ xi, এই দুইটা টার্মের সামেশন হচ্ছে 0.95, রাইট? জি স্যার তারপরে লাস্টের থার্ড টার্মটা হচ্ছে -1 টাইমস 1 minus 0 whole square, তার মানে আসবে 0.95 minus 1 divided by 2, 0.5। ওই আমার তো ঠিকই আছে, 0.95 স্যার minus ডিভাইড বাই 2। ও আচ্ছা সরি স্যার আমি ডিভাইড বাই 2 তাই না? 0.45 ই আসে, দেখো। জি স্যার মানে স্যার নিচে 2টা স্যার খেয়াল করিনি। এখানে কিন্তু ফার্স্টের টার্মটাতেও কিন্তু নিচে একটা টার্ম আছে, সেটা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু তো 1, সেকেন্ড টার্মে থাকবে 2 ফ্যাক্টোরিয়াল, থার্ড টার্মে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল। তো এই ফ্যাক্টোরিয়াল টার্মগুলো একটু মনে করে ইনক্লুড করতে হবে। ওকে, আমরা অনেকে এটা ভুলে যাই। ওকে স্যার ওকে, একজন একটা কোশ্চেন করেছো যে নাম্বার সিস্টেমে এক্সাম্পলটা কেমন হবে। নাম্বার সিস্টেমে যে নাম্বার, আমরা তো নাম্বার সিস্টেম কি কি জানি? ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই চারটা নাম্বার সিস্টেমই আসলে আমরা ডিসকাস করে আসছি বা আমরা আগের কোর্সগুলোতে পড়ে আসছি। তো তোমাদের এখানে যে এক্সাম্পলটা আসতে পারে নাম্বার সিস্টেমের আন্ডারে, প্রথমত বিভিন্ন নাম্বার সিস্টেমকে, যেমন ফ্লোটিং পয়েন্ট নাম্বার, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিলাম, সেটাকে তুমি কম্পিউটারে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা বের করে দেখো। আমি এই যে এখানে ছোটখাটো যে এক্সাম্পলগুলো আমি দেখিয়েছি, এগুলো এই ধরনের একটা প্রবলেম আসতে পারে। তারপরে তোমার একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে কনভার্ট করা হয় সেটা একটু দেখতে হবে তোমাদের। এগুলো আমি দেখাইনি কারণ এগুলো অলরেডি তোমরা সবাই জানো, তো এগুলো একটু রিক্যাপ করতে হবে তোমাদের, যে একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা হয় বা একটা বাইনারি নাম্বারকে কিভাবে ব্যাক টু দ্য ডেসিমালে কনভার্ট করা যায় সেটা একটু দেখতে হবে। এই নাম্বার সিস্টেমে খুব একটা প্রবলেম আসে না, তো তোমাদের এই কনভার্সনটা একটু দেখতে হবে, যেটা তোমরা অলরেডি অনেক কোর্সে পড়ে আসছো। আর একটা হচ্ছে এই রাউন্ড অফ, এই যে তোমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় কম্পিউটারে সেটা একটু দেখতে হবে। তারপরে হচ্ছে বিভিন্ন এররের ডেফিনিশন আছে, ওকে, যেমন ট্রানকেশন এরর, রাউন্ড অফ এরর, এগুলো কিন্তু ডেফিনিশন আছে। ওই এই যে ডেফিনিশন যেটা পার্ট 2 তে দেওয়া আছে, এই ফর্মুলাগুলো তোমাদের
জানতে হবে। ঠিক আছে, এখানে স্ট্রেট ফর্মুলা থেকেই তোমাদের হয়তো কোশ্চেন আসবে। আমি হয়তো তোমাদের একটা ট্রু ভ্যালু দিয়ে দিলাম, অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু দিয়ে দিলাম তোমাদেরকে, তারপরে আমি বললাম যে এররটা বের করে দেখাও, বা ট্রু ফ্র্যাকশনাল রিলেটিভ এরর কত আসবে, পার্সেন্ট ট্রু রিলেটিভ এরর কত আসবে, তো এগুলো তোমাদের একটু জানতে হবে। ঠিক আছে, এই এররের লেসনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা নিউমেরিক্যাল যত থিওরি শিখবো সামনের দিকে সবগুলোতেই কিন্তু একটা এরর থাকবেই, এররের ডেফিনিশন থাকবেই। যে কোনো এক্সাম্পল করতে যাও, যে কোনো ম্যাথ করতে যাও, সেখানে কিন্তু একটা এরর টার্ম আমাদের বের করতেই হবে। ওকে, কেন এররটা বের করতে হবে? কারণ নিউমেরিক্যাল মেথড মানেই হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেশন, সেখানে এরর টার্ম থাকবে। তো যে কোনো ম্যাথ করতে যাও সেখানে এরর আসবে। এখন কোন এররটা বের করব, সেটা কি ট্রাঙ্কেশন এরর, নাকি পার্সেন্ট ট্রু রিলেটিভ এরর, ট্রু ফ্র্যাকশনাল রিলেটিভ এরর? তো এই রিলেটিভ এররের বা এররের সবগুলো ডেফিনিশন তোমাদের জানা থাকতে হবে। ওকে, কোনটা দেওয়া থাকলে আমি কোন এরর বের করব, সেগুলো কিন্তু এই ফর্মুলাগুলো দেখেই বোঝা যাবে। এই ফর্মুলাগুলো তোমাদের একটু জানতে হবে। আর এররে এমনিতে আলাদা করে কোনো একটা কোশ্চেন আসে না, বাট ওই ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আমরা করি সেগুলোর ভিতরেই কিন্তু তোমাদের একটা এরর টার্ম বের করতে বলা হয়। তো আলাদা করে খুব একটা কোশ্চেন আসে না। তো বাক্সে তোমাদের যে কুইজগুলো আছে সেখানে হয়তো দুই একটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। কি ধরনের কোশ্চেন? ওই যে যেটা বললাম আমি, যে এই ফর্মুলাগুলো রিলেটেড কোনো ছোটখাটো কোশ্চেন, তারপরে তোমার ওই কিভাবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্ট করা হয় সেটার একটা কোশ্চেন, এরকম দুই একটা কোশ্চেন হয়তো থাকবে আর কি কুইজে। Okay. Lecture 4, তামিম হাসান তুলচুল, Action 4, Example 1, Calculation. দেখি তাহলে লেকচার 4টা কি। লেকচার 4টা হচ্ছে আমাদের ডিফারেন্স ফর্মুলা। লেকচার 4, Example 1. লেকচার 4 Example 1 এ যেটা বলা হয়েছে, ইউজ ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা and a center difference approximation to estimate the first derivative of f of x. তো আমার ফাংশনের ভ্যালু দেওয়া আছে, ফাংশনটা কি f of x সেটা আমার দেওয়া আছে, এবং ফাংশনের ভ্যালু বের করতে হবে, ডিফারেন্সিয়েট করে ওই ডিফারেন্সিয়েটেড ফাংশনের x equal to 0.5 এই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের ভ্যালু বের করতে হবে। ওকে, এবং স্টেপ সাইজের ভ্যালু দেওয়া আছে 0.5, তারপরে 0.25 এর জন্য আমরা রিপিট করতে বলা হচ্ছে। তো আমরা আগে h equal to 0.5 ধরে আগাই। তো আমার প্রথমে বের করতে হবে এই ফাংশনের ডিফারেন্সিয়েটেড ভ্যালু ইউজিং দ্য ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন। এখানে দেখো, তোমরা যদি লেসনটা পড়ে থাকো দেখবা যে তোমাদের সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন, এইটার একুরেসি কিন্তু বাকি দুইটার চেয়ে বেশি। সেন্ট্রালের একুরেসি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের চেয়ে অনেক বেশি হয়। কেন বেশি হয়? কারণ তোমরা যদি ফর্মুলাগুলো খেয়াল করে থাকো, তোমাদের যে ফর্মুলাগুলো আছে, এই যে এখানে অনেকগুলো ফর্মুলা কিন্তু আমি পরে লিস্ট করে দিয়েছি। এই ফর্মুলাগুলোতে একটা টার্ম থাকে অর্ডার অফ একুরেসি। এই যে আমি এখানে যেটা বললাম ও অফ এইচ, এটা হচ্ছে অর্ডার অফ একুরেসি টার্ম। এটাকে বলা হয় অর্ডার অফ একুরেসি টার্ম। এখানে এইচ এর ভ্যালু যত বেশি হবে ওই সিস্টেমের একুরেসি তত বেশি হবে। ওকে, এখানে যদি থাকে ও অফ এইচ, তার মানে ফার্স্ট অর্ডার একুরেট টার্ম। ওকে, যদি থাকে এইচ স্কয়ার, তার মানে সেকেন্ড অর্ডার একুরেট টার্ম। তার মানে ও অফ এইচ স্কয়ারের একুরেসি ও অফ এইচ এর চেয়ে বেশি হবে। ওকে, তার মানে সেকেন্ড অর্ডার একুরেসি অবশ্যই ফার্স্ট অর্ডার একুরেসির চেয়ে বেশি হবে। এখানে এইচ বা এইচ স্কয়ার এগুলো বলতে আমরা আসলে কি বুঝি? ও অফ এইচ মানে তোমরা যদি টেইলর সিরিজটা পড়ে আসো, ওইখানে আমরা কি করেছি, ফার্স্ট অর্ডার টেইলর সিরিজ, সেকেন্ড অর্ডার টেইলর সিরিজ, থার্ড অর্ডার টেইলর সিরিজ, এরকম করে আমরা যখন আগাই, যখন ফার্স্ট অর্ডার বলি তখন শুধুমাত্র একটা টার্ম রাখি, যখন সেকেন্ড অর্ডার বলি তখন দুইটা টার্ম রাখি, দুইটা টার্ম রেখে বাকি টার্মগুলো কিন্তু আমরা ডিসকার্ড করে দিই। ঠিক তেমনি এখানেও যখন ও অফ এইচ আসবে,
সিমিলারলি ইন অ্যান অ্যানালগাস ওয়ে ও অফ এইচ মানে বলতে বোঝায় তোমার একটা সিরিজের ফার্স্ট টার্ম পর্যন্ত তুমি রাখবা, বাকি টার্মগুলো তুমি ডিসকার্ড করে দেবে। আর ও অফ এইচ স্কোয়ার বলতে বোঝায় তুমি সেকেন্ড টার্ম পর্যন্ত রাখবা, বাকি হায়ার অর্ডার টার্মগুলো ডিসকার্ড করে দেবে। তা আমি যত বেশি টার্ম রাখবো তার একুরেসি তত বেশি হবে, স্বাভাবিক। সেজন্যই কোনো একটা সিস্টেমের যদি অর্ডার অফ একুরেসির এই এইচ এর পাওয়ারটা যত বেশি হবে তার একুরেসি তত বেশি হবে। ওকে, সেই জন্যই সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন এইটার এইটার যে একুরেসি সেটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের চেয়ে বেশি হয়। ওকে, তো আমাকে প্রথমে দেখতে হবে যে ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করে কিভাবে আমি এই এক্সাম্পলটা সলভ করব। তো আমাকে প্রথমে বলা হয়েছে যে ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করো ঠিকই, কিন্তু অর্ডার অফ একুরেসি কোনটা? ফার্স্ট অর্ডার একুরেসি। ঠিক আছে, এখন আমি কোন ফর্মুলাটা ইউজ করব? এখানে তোমাদের যে লিস্ট আছে এই লিস্টে কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, ফার্স্ট ডেরিভেটিভের জন্য, সেকেন্ড ডেরিভেটিভের জন্য, থার্ড ডেরিভেটিভের জন্য, ফোর্থ ডেরিভেটিভের জন্য। এখন আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে ফার্স্ট ডেরিভেটিভ বের করো। এই যে ফার্স্ট ডেরিভেটিভ, তো ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হলে এখানে তো আমার দুইটা অপশন আছে, এখানে দুইটা ফর্মুলা আছে। আমি কোন ফর্মুলাটা ইউজ করব? এখানে আমার বলা আছে যে অর্ডার অফ একুরেসি, আমি যখন ফরওয়ার্ড ইউজ করব সেখানে আমার অর্ডার অফ একুরেসি ফার্স্ট অর্ডার ও অফ এইচ। মনে রাখবা এখানে যে আমি ফর্মুলাগুলো দেখাচ্ছি তোমাদের, প্রত্যেকটা ক্যাটাগরিতে, যেমন ফার্স্ট ডেরিভেটিভে প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রথম যে ফর্মুলাটা আছে, প্রথম যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার একুরেট টার্ম, তার মানে ও অফ এইচ। আর যে সেকেন্ড ফর্মুলাগুলো আছে সেগুলো হচ্ছে সেকেন্ড অর্ডার একুরেট টার্ম, মানে ও অফ এইচ স্কোয়ার। ঠিক আছে, তো আমাকে যেহেতু কোশ্চেনে বলা আছে যে আমি ফার্স্ট অর্ডার একুরেট ফর্মুলাটা ইউজ করতে চাই, এখানে কোশ্চেনে আমার বলে দেওয়া আছে এই যে ও অফ এইচ, এবং ফরওয়ার্ডের জন্য ও অফ এইচ, ব্যাকওয়ার্ডের জন্য ও অফ এইচ। তাহলে আমি কোন ফর্মুলাটা ইউজ করব? অবশ্যই আমি এই যে ফার্স্ট ফর্মুলাটা সেটা ইউজ করব, f prime of xi equal to f of xi plus 1 minus f of xi divided by h। ঠিক আছে, যদি আমার এখানে o of h স্কয়ার থাকতো, এই যে এখানে যদি আমার o of h স্কয়ার থাকতো তাহলে আমি সেকেন্ড ফর্মুলাটা ইউজ করতাম। ওকে, সিমিলারলি তোমার যখন ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা তুমি চুজ করবা, সেখানে কোনটা চুজ করবা? এখানে প্রথমটা হচ্ছে o of h আর সেকেন্ডটা হচ্ছে o of h স্কয়ার। তো আমি প্রথমটা ইউজ করব যেহেতু আমার কোশ্চেনেই বলা আছে। ঠিক আছে, এটা গেল ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স। কিন্তু সেন্টার ডিফারেন্সের ক্ষেত্রে আমার বলা আছে ও অফ এইচ স্কয়ার। এখন সেন্টারের জন্য আমার দুই সেট করে ইকুয়েশন দেওয়া আছে। এখানে দেখো সেন্ট্রাল ডিফারেন্সের জন্য ফার্স্ট ডেরিভেটিভের জন্য দুইটা, সেকেন্ড ডেরিভেটিভের জন্য দুইটা, থার্ডের জন্য দুইটা, ফোর্থের জন্য দুইটা। তো আমার বের করতে হবে ফার্স্ট ডেরিভেটিভ। এখানে দুইটা ফর্মুলা আছে, আর অর্ডার অফ একুরেট টার্ম হচ্ছে ও অফ এইচ স্কয়ার। এখানেই সেন্ট্রালের ডিফারেন্সটা আসে। সেন্ট্রালটা কি আসলে? যেহেতু আমি অলরেডি বলেছি যে সেন্ট্রাল ডিফারেন্সের একুরেসি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের চেয়ে বেশি, এই জন্য সেন্ট্রালের ক্ষেত্রে যে ফার্স্ট ফর্মুলাটা আছে সেই ফর্মুলার একুরেসি হচ্ছে সেকেন্ড অর্ডার। তার মানে এখানে ফার্স্ট ফর্মুলাটাই হচ্ছে ও অফ এইচ স্কয়ার, আর সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে ও অফ এইচ টু দি পাওয়ার 4, তার মানে ফোর্থ অর্ডার একুরেট টার্ম। ঠিক আছে, তার মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আমি দেখাচ্ছি, প্রত্যেক সেট ফর্মুলার ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার একুরেট টার্ম, তার মানে ও অফ এইচ, আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড অর্ডার একুরেট টার্ম অফ এইচ স্কয়ার। কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে ফার্স্টের ফর্মুলাটাই হচ্ছে ও অফ এইচ স্কয়ার টার্ম, তার মানে সেকেন্ড অর্ডার একুরেট টার্ম, আর সেকেন্ড যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আমার ফোর্থ অর্ডার একুরেট টার্ম ও অফ এইচ টু দি পাওয়ার 4। ওকে, সো তোমাকে একটু ফর্মুলাগুলো খেয়াল করে ইউজ করতে হবে যে আমি কোন ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, সেটা কিভাবে বুঝবো? এই যে কোশ্চেনে যে আমার ও অফ এইচ বা ও অফ এইচ স্কয়ার সেগুলো দেখে আমার বুঝতে হবে। ওকে, তো এইটার ডিটেইল ডেসক্রিপশন, মানে এই ফর্মুলার কোনটা কোন অর্ডারের, সেটা তোমাদের যে আমি সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল দিয়েছি তোমাদের বই থেকে, ওইখানে কিন্তু দেওয়া আছে। এখানে যদিও আমি উল্লেখ করি নাই কোনটা কোন অর্ডারের একুরেসি, সে কিন্তু বইয়ের ওই লিস্টে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তারপরে তো একদম ইজি, ফর্মুলাতে তোমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিবা, এফ অফ এক্স আই, এফ অফ এক্স আই প্লাস 1, তারপরে ডিরেক্ট ফর্মুলা থেকে রেজাল্ট চলে আসবে। তো তামিম হাসান, তুমি কি বুঝতে পেরেছো?
স্যার এফ অফ এক্স আই প্লাস 1 এর মানটা কেমনে বসাবো? f of xi plus 1 তোমাদের যে ফর্মুলা আছে সেখানে আছে কি f of xi plus 1 minus f of xi, ঠিক আছে? তো আমার এখানে xi এর ভ্যালু কোনটা, ঠিক আছে? xi কোনটা, এখানে h এর ভ্যালু স্যার হচ্ছে আপনি কি স্লাইড দেখাচ্ছেন? দেখা যাচ্ছে না। তোমাদের বলা আছে f of xi and xi plus 1 দুইটা ভ্যালু বসাতে হবে, ঠিক আছে? তো আমার h এর ভ্যালু হচ্ছে 0.5, ওকে? h এর ভ্যালু 0.5 সেটা আমি বসাতে পারবো। x equal to 0.5 এই পয়েন্টে আমার ফাংশনের ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তার মানে xi এর ভ্যালু হচ্ছে 0.5, ঠিক আছে? xi এর ভ্যালু হচ্ছে 0.5 আর xi plus 1 কত হবে? xi plus 1 হবে 0.5 plus 0.5, তার মানে xi plus h, ঠিক আছে? তার মানে f of xi এর ভ্যালু হচ্ছে f of 0.5 আর f of xi plus 1 এর ভ্যালু হচ্ছে f of x plus h, তার মানে 0.5 plus h, 0.5 plus 5, 0.5 equal to 0.1, সরি 1। তুমি কি বুঝতে পেরেছো? তামিম হাসান? আই ডোন্ট নো তামিম হাসান বুঝতে পেরেছে কিনা। এখানে যখন আমি এই ফর্মুলাগুলো ইউজ করব তখন আমার যে পয়েন্টে ডিফারেন্সিয়েশনের ভ্যালু বের করতে বলা হবে, যেমন এখানে আমার x equal to 0.5 পয়েন্টে ডিফারেন্সিয়েশনের ভ্যালু বের করতে বলা হচ্ছে, তাহলে আমি সবসময় ওই ফর্মুলাগুলোতে xi equal to 0.5 বসাবো, ঠিক আছে? যে পয়েন্টে ডিফারেন্সিয়েশনের ভ্যালু বের করতে বলা হয় ওই পয়েন্টটা সবসময় xi ধরবো, ওকে? i পজিশন। তারপরে আমার xi plus 1 xi minus 1 এগুলো কিভাবে বের করব? ওই xi এর সাথে h যোগ করে বা h বিয়োগ করে, মানে স্টেপ সাইজ যোগ করে বা স্টেপ সাইজ বিয়োগ করে আমি আসলে পরের ভ্যালুটা বা আগের ভ্যালুটা বের করতে পারি, ওকে? এই জন্য xi plus 1 যখন আমি বের করব তখন আমাকে ইনিশিয়াল পজিশন যেটা xi সেটার সাথে h যোগ করে দিব, আর যদি xi minus 1 বের করতে যাই তখন আমি ইনিশিয়াল পজিশনের সাথে h বিয়োগ করে দেব, ওকে? এইভাবে আমি xi plus 1 বা xi স্যার minus 1 বের করতে পারি। স্যার বলো। স্যার xi প্লাস 2 থাকলে তখন কিভাবে বের করব? xi plus 2 তাহলে তোমার কয়টা স্টেপ? দুইটা স্টেপ আগাতে হবে, তার মানে xi এর সাথে দুইবার h যোগ করতে হবে, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। xi minus 2 যদি বলা হয় তাহলে xi এর সাথে দুইবার h বিয়োগ করব। এইচটা হচ্ছে স্টেপ সাইজ, তার মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে পরের পয়েন্টে যেতে আমার কি পরিমাণ স্টেপ কভার করা লাগবে, দ্যাটস দ্য স্টেপ সাইজ, ওকে? একটা সিঙ্গেল স্টেপ সাইজের ভ্যালু হচ্ছে এইচ। এখন যদি আমি দুইটা পয়েন্ট দ্বিতীয় কোন একটা পজিশন থেকে 2 নাম্বার পয়েন্টে আমি বের করতে যাই, তার মানে কি আমার দুইটা স্টেপ আগানো লাগবে, তার মানে দুইবার এইচ যোগ করা লাগবে। ওকে স্যার। এখানে যে এক্সাম্পল গুলো আছে যদি আমি ডিটেলস ক্যালকুলেশন দেখাইনি, বাট ওই ফর্মুলাতে তোমরা যদি বসো তাহলে এই সরাসরি এই ভ্যালুগুলো চলে আসবে, এটা স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন, ঠিক আছে? তো তোমরা এখানে একটু খেয়াল করে বসিও যে কোন ফর্মুলাটা আমার ইউজ করতে হবে। এই অর্ডার অফ একুরেসি এই টার্মটা দেখে আমাকে আসলে আগে ফর্মুলাটা চুজ করতে হবে, তারপর সেই ফর্মুলায় ভ্যালুগুলো বসালে আমার রেজাল্ট চলে আসবে। খুবই সিম্পল ম্যাথ। সো এই সিম্পল ম্যাথগুলো কেউ ভুল করো না, কারণ এখানে কিন্তু তোমাদের মার্কস একদম মার্কস তোলার জায়গা। তোমরা যদি এগুলো ভুল করে ফেলো তাহলে আর কি করবা? এই আর কি। আর কারো কোনো কোশ্চেন? স্যার এই ম্যাথটাতে
এরর ক্যালকুলেশনে যে ই এপসাইলন অফ টি বের করছে কিভাবে? ইপসাইলন টিটা হচ্ছে আসলে ট্রু এরর। কেন ট্রু এরর? তুমি যদি এররের ডেফিনিশন গুলো পড়ো, যেটা লেসন 2 তে কভার করা হচ্ছে, যদি আমি ট্রু এররটা জানি, মানে ট্রু ভ্যালুটা জানি, কোনো একটা পয়েন্টে আমি যদি ফাংশনের বা ইকুয়েশনের বা কোনো একটা ভ্যারিয়েবলের ট্রু ভ্যালুটা জানি, তখন আমি যে এররটা ক্যালকুলেট করব সেটাকে বলা হয় ট্রু এরর। ওকে, এখানে আমি চাইলেই x = 0.5 এই পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েশন করে তার একদম ট্রু ভ্যালুটা বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি? এই f of x টাকে আগে ডিফারেন্সিয়েট করব, তারপরে ডিফারেন্সিয়েশনে ওই ফাংশনের ভিতরে x = স্যার 0.5 স্ক্রিন বসাবো। দেখা যাচ্ছে না। ওকে, তো আমি চাইলেই এই ফাংশনের ট্রু ভ্যালুটা আমি বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এই ফাংশনটাকে আগে ডিফারেন্সিয়েট করব, তারপর ওই ডিফারেন্সিয়েটেড ফাংশনের মধ্যে x = 0.5 বসাবো। ওকে, তার মানে আমি চাইলেই ট্রু ভ্যালুটা বের করতে পারি। যখন আমার ট্রু ভ্যালুটা জানা থাকবে বা আমি বের করতে পারবো, তখন ওই ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমি যে এররটা বের করব সেটাকে বলা হয় ট্রু এরর। ওকে, ট্রু এরর যখন আমি যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে, আমি যদি তোমাদের এরর স্লাইডটা দেখাই, এই যে এখানে দেখো, অ্যাপ্রক্সিমেট ট্রু ভ্যালু মাইনাস নিউমেরিক্যাল অ্যাপ্রক্সিমেশন। যখন আমি এই ট্রু ভ্যালুটা ইউজ করব তখন হচ্ছে আমার এই যে এখানে, সরি, এই যে ট্রু ভ্যালু মাইনাস নিউমেরিক্যাল অ্যাপ্রক্সিমেশন, যখন আমার ট্রু ভ্যালুটা জানা থাকবে তখন আমি যে এররটা বের করব সেটাকে বলা হয় ট্রু এরর। আর আমার যদি ট্রু ভ্যালুটা জানা না থাকে তখন আমি এররটা কিভাবে বের করব, এটা একটা কোশ্চেন আছে। তখন আমি যেটা করি, ওই ট্রু ভ্যালুর একটা অ্যাপ্রক্সিমেশন ধরে নিই। এখানে হ্যাঁ, স্যার বলো। এখানে পার্সেন্ট টু রিলেটিভ এরর বের করছে না, হ্যাঁ ওই যে পার্সেন্টে? হ্যাঁ 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 বলো। এখানে যে পার্সেন্ট ট্রু রিলেটিভ এরর বের করছে, এখানেও আমার ট্রু ভ্যালুটা লাগবে। ওকে, এই ট্রু ভ্যালুটা কোথা থেকে আসবে? তুমি যদি বের করতে পারো তোমার ফাংশনে বা তোমার প্রবলেমে, যদি ট্রু ভ্যালুটা জানা থাকে, তখন তুমি সব সময় এই ট্রু এররের ডেফিনিশন গুলো ইউজ করবা। ওকে, আর যদি তোমার ট্রু ভ্যালুটা জানা না থাকে, তোমার যদি ট্রু ভ্যালুর বদলে কোন একটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু জানা থাকে, মানে ট্রু ভ্যালু আমি জানি না কিন্তু তার কাছাকাছি কোন একটা ভ্যালু জানি, তখন সেই ভ্যালুটাকে, অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটাকে বেস ধরে আমাকে এরর গুলো বের করতে হবে। তখন এই ফর্মুলাগুলোতে চেঞ্জ কোথায় আসবে? এই ট্রু ভ্যালুর জায়গায় আসবে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, তারপর এখানে ট্রু ফ্র্যাকশনাল রিলেটিভ এরর, এটার জায়গায় আসবে অ্যাপ্রক্সিমেটেড ফ্র্যাকশনাল রিলেটিভ এরর, ইকুয়াল টু, উপরে আসবে ট্রু এররের জায়গায় অ্যাপ্রক্সিমেট এরর, আর নিচে আসবে ট্রু ভ্যালুর জায়গায় অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ট্রু এর জায়গায় অ্যাপ্রক্সিমেট দিয়ে আমি রিপ্লেস করে দেব। বুঝা গেল? বুঝতে পেরেছো? তো এইখানে এই ফর্মুলা, এই এক্সাম্পলে আমি যে এই যে এরর গুলো বের করেছি, ইপসাইলন টি, এটাই হচ্ছে আসলে ই অফ টি, মানে ট্রু এরর পার্সেন্ট, মানে 2% রিলেটিভ এরর। ওকে, 2% রিলেটিভ এরর। কেন ট্রু বললাম? কারণ আমি ট্রু ভ্যালুটা বের করতে পারবো, কারেক্ট ভ্যালুটা আমি এক্স্যাক্টলি বের করতে পারবো, এই জন্যই আমি এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে? আমার যদি ট্রু ভ্যালুটা আমি জানা না থাকতো, তখন আমি এখানে ইউজ করতাম ইপসাইলন এ। ইপসাইলন এটা কি? অ্যাপ্রক্সিমেট রিলেটিভ এরর। তার মানে ওই সেম ফর্মুলাই আমি ইউজ করব, কিন্তু সেখানে ট্রু ভ্যালুর জায়গায় অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আমি বসাবো আর কি। এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুর, যদিও এই এক্সাম্পল দিয়ে বোঝানো সম্ভব না, তো আমরা ফিউচারে দেখবো যে অ্যাপ্রক্সিমেট এররটা কিভাবে আসে, সেটা আমরা ফিউচারে দেখবো। এই এক্সাম্পলের জন্য যেহেতু ট্রু ভ্যালুটা আমি জানি, সেজন্য আমি ইপসাইলন টি ইউজ করব। স্যার এখানে আমি ট্রু এররটা কিভাবে বের করব? এখানে ট্রু এরর বের করার জন্য যেটা বললাম, আগে তোমাকে ট্রু ভ্যালুটা বের করতে হবে। ওকে, ট্রু ভ্যালুটা আমি কিভাবে বের করব? এই ট্রু ভ্যালু বলতে আসলে আমরা এইখানে কি বুঝতেছি? এখানে আমার বের করতে হবে যে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে x = 0.5 পয়েন্টে তার ডিফারেন্সিয়েটেড ভ্যালু, সেটা বের করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে ফর্মুলা হিসেবে ইউজ করতেছি ফাইনাইট ডিগ্রি ডিফারেন্স, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সেন্ট্রাল, এই ফর্মুলাগুলো। এই ফর্মুলাগুলো ইউজ করে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে নিউমেরিক্যাল রেজাল্ট। ওকে, এই নিউমেরিক্যাল রেজাল্টকে আমার এখন ট্রু ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে। বাট প্রবলেম হচ্ছে ট্রু ভ্যালুটা তোমাদের পোর্শনে ডিরেক্টলি দেওয়া নেই। ট্রু ভ্যালুটা আমি কিভাবে বের করব?
ট্রু ভ্যালুটা বের করতে হলে আমাকে কি করতে হবে? আমার এই x ইকুয়াল টু 0.5 এই পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত সেটা আগে বের করতে হবে। তো এটা কিভাবে বের করব? এই ফাংশনটাকে আগে ডিফারেন্সিয়েট করব। কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় সেটা অলরেডি তোমরা জানো। ডিফারেন্সিয়েট করার পরে যে টার্মটা আসবে সেখানে x ইকুয়াল টু 0.5 বসাবো। বসানোর পরে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার ট্রু ভ্যালু। তারপর আমি আগে বের করা নিউমেরিক্যাল রেজাল্টের সাথে এই ট্রু ভ্যালু কম্পেয়ার করে ওই যে যে আমার অ্যারোরের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো ইউজ করে ইপসাইলন টি বের করব। বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। ওকে, আচ্ছা তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট তারপরে কুইজ এগুলোর পোর্শনগুলো একটু মডিফাই হচ্ছে, তো তো সেগুলো এই উইকের মধ্যেই আমি আপলোড করে দিব। তো তোমরা সেগুলো তারপরে অ্যাটেন্ড করতে পারবে আর কি। তো তার আগেই তোমরা এই লেসন 1 2 3 4 5 6 7 8 এগুলো শেষ করে ফেলো। আমি এই উইকের মধ্যেই তোমাদের সবগুলো কুইজ, তারপর অ্যাসাইনমেন্ট, তারপর ল্যাব রিপোর্টের পোর্শন সবগুলো আপলোড করে দিব। তো তোমাদের একটা অলরেডি ক্লাস হয়েছে ম্যাটল্যাবের উপর, তোমাদের আরেকটা ম্যাটল্যাবে ক্লাস হবে। তো যারা যারা এখনো ম্যাটল্যাব সফটওয়্যারটি ইনস্টল করো নাই করে ফেলো তাড়াতাড়ি। তো এবং সিনট্যাক্স গুলো কিভাবে ইউজ করতে হয় ম্যাটল্যাবে সেগুলো একটু ভালো করে দেখো। তারপরে যখন আমরা নিউমেরিক্যাল মেথডে আসবো তোমরা তো তখন ওই থিওরেম গুলো ইমপ্লিমেন্ট করবে আর কি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে এই চারটা লেসন নিয়ে? স্যার আমরা যে একটা মেসেজ পেয়েছিলাম ওই যে পাইথনের ওয়ার্কশপ, ওটা তো খালি যারা সিএসসি তাদের জন্য না? আমি তো জানি না কোন ওয়ার্কশপের কথা বলছো, বাট যদি করতে চাও তাহলে করতে পারো, তুমি শিখতে পারবা। বাট আমরা তো আসলে ম্যাটল্যাবই ইউজ করবো এখানে আমাদের এই কোর্সে। ওকে স্যার। স্যার তাহলে আমাদের স্যার পাইথন ইউজ হচ্ছে না, শুধু ম্যাটল্যাবই ইউজ হচ্ছে স্যার? হ্যাঁ, কারণ হচ্ছে তোমাদের পাইথনটা তোমাদের ইলেকট্রিক্যালি অন্য আরেকটা কোর্সে শেখানো হবে। কারণ তোমাদের কারিকুলাম নতুন করে রিভাইজ হচ্ছে। তোমাদের ইলেকট্রিক্যালে কোর কোর্সের মধ্যে হয়তো মেশিন লার্নিং কোর্সটা ইনক্লুডেড হবে। যদি তোমাদের মেশিন লার্নিং কোর্সটি ইনক্লুডেড হয় সেই কোর্সে আমরা তোমাদের পাইথন শেখাবো। ওকে, সেই জন্য তোমাদের এই নিউমেরিক্যাল মেথডে পাইথন শেখানো হচ্ছে না। কারণ তোমাদের কিন্তু স্যার ম্যাথ আমাদের গ্রাজুয়েশন অলমোস্ট শেষ স্যার। তোমরা হয়তো পাবা না, কারণ তোমরা তো প্রায় সে বের হয়ে যাচ্ছ। যারা এখন জুনিয়র আছে তারা হয়তো পাবে আর কি রিভাইজ কারিকুলামটা। কিন্তু স্যার আরেকটু প্রবলেম হচ্ছে স্যার, ম্যাটল্যাবটা না স্যার অনেক স্লো হয় আর কি, মানে অনেক সময় কাজ করতে চায় আমার, অনেক সময় ল্যাগ করে স্যার। এই জন্য আর কি স্যার পাইথনটা হলে স্যার একটু বেটার হতো। ইলেকট্রিক্যালে যেহেতু স্যার পড়ছো আগে তোমাদের ম্যাটল্যাবটা কিন্তু অনেকেরই প্রবলেম আছে স্যার এটা। না, এটা হয়তো তোমাদের ডিভাইসের একটু প্রবলেম, তোমাদের হয়তো ডিভাইসের কনফিগারেশন একটু লো। কিন্তু ম্যাটল্যাবটা তোমাদের অবশ্যই শিখতে হবে, কারণ তোমরা যত কোর্স, তোমরা যারা পাশ করে গেছো তোমরা তো জানোই অলরেডি ম্যাক্সিমাম কোর্সেই তোমাদের ম্যাটল্যাব লাগে। আর যারা জুনিয়র আছো তাদের তো জানা উচিত যে তোমাদের ফিউচারে কোর্সগুলোতে ম্যাটল্যাব লাগবে। তোমরা এখন ম্যাটল্যাব শেখাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ল্যাবে যে পিসি গুলো আছে ওগুলোর কনফিগারেশন একটু ভালো, যার কারণে ওইখানে ম্যাটল্যাব খুব স্মুথলি চলে। তো বাসার পিসি গুলোতে হয়তো একটু সমস্যা স্যার হবে। আমারটা তো ভালোই স্যার, মানে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড দেন, র্যাম 8 GB স্যার, মানে ভালোই স্যার, কিন্তু স্যার ওই ক্র্যাক তো এই জন্য স্যার ল্যাগ করে স্যার। এক করে বলতে জিও লাগানো স্যার আলাদা, আর কি কনফিগারেশন ল্যাগ করা বলতে আমি ঠিক বুঝি নাই। স্যার, মানে ক্র্যাকড ভার্সনটা আমরা ইউজ করছি না স্যার, ওই জন্য হ্যাঁ, হয়তো ল্যাগ তো আমিও ইউজ করি, কিন্তু ল্যাগ করে না তো, আমি তো বুঝলাম না। না মানে স্যার হয়তো বা স্যার আমাদের ওই ভার্সনটা প্রবলেম স্যার হয়তো। তোমরা কোন অ্যাকচুয়ালি ভার্সন স্যার ইউজ করো? মানে অনেক বড় একটা সফটওয়্যার, তো এই জন্য স্যার মানে বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করেও চেক করা যায় না স্যার, অনেক টাইম লাগে, তো এই জন্য স্যার।
তোমাদের ম্যাটল্যাবের যেটা এখন লেটেস্ট যে ভার্সনটা 2020A, এটার সাইজই হচ্ছে 20 জিবির মতো। তো তোমরা যখন ম্যাটল্যাব সফটওয়্যারটা চালাও, যাদের র্যাম মোটামুটি 8 জিবি আছে তারা খুব স্মুথলি চালাতে পারো। 8 জিবির কম হলে ম্যাটল্যাব এমনিতেও একটু স্লো হয়ে যাবে, কারণ হচ্ছে তোমাদের ব্যাকগ্রাউন্ডে আরো অনেক উইন্ডোজের সফটওয়্যার চলে, যার কারণে তোমাদের র্যাম কুলায় না, তো স্লো হয়ে যায়। একটু কষ্ট হবে আই নো, বাট তোমাদের এই ম্যাটল্যাবটা শেখাটা একটু জরুরি, এটা শিখতে হবে। ওকে, স্যার তোমরা যদি পাইথন সম্পর্কে জানতে চাও তাহলে ওই কোর্সটা অ্যাটেন্ড করতে পারো। আর যারা এখানে জুনিয়র আছো, মানে মোটামুটি সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে আছো, তারা হয়তো ফিউচারে ওই পাইথনের কোর্সটাও হয়তো পাবে আর কি, আই হোপ। তো আর কেউ কিছু বলতে চাও? Okay. তাহলে তোমাদের আমি ওই বাংলা লেকচার গুলো আমি আপলোড করে দিব আজকের মধ্যেই, তো তোমরা ওগুলোও দেখতে পারো ফিউচারে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না ইংলিশ। তো তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের লেসন এতটুকু পর্যন্তই। আমি এই লেকচারের ভিডিওটা আপলোড করে দিব, রেকর্ডিংটা তোমরা দেখতে পারো, যারা অ্যাটেন্ড করো নাই তারাও দেখতে পারবে আর কি। ঠিক আছে, আর এখানে যারা অ্যাটেন্ডেন্স হিসেবে তোমাদের নাম লিখে রেখেছো, এটা আমি রেকর্ড রাখবো। ওকে, সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং, থ্যাংক ইউ সো মাচ। স্যার স্যার আমার নামটা হয়তো লেখা হয়নি, আমি এখন লিখে দিচ্ছি। স্যার আমাকেও লেখা স্যার নাম কোথায় লিখবো? চ্যাট বক্সে তোমাদের নাম আর আইডিটা লিখে দাও যারা পরে আসছো। ওকে, ঠিক আছে, যারা পার্টিসিপেট করছো তাদের তো লিস্ট থাকবেই, আর যারা তোমাদের এখানে অ্যাটেন্ডেন্স, তোমাদের নাম আর আইডি লিখছো সেটাও ম্যাচ করা হবে। তো যারা অ্যাটেন্ড করতে পারো নাই, যদিও এটা ম্যান্ডেটরি না, বাট তোমরা যেহেতু কষ্ট করে অ্যাটেন্ড করছো, তো এটা রেকর্ড রাখা হবে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই।